বিদেশে আর অর্থ পাচার করতে দেয়া হবে না, সতর্কবার্তা প্রধানমন্ত্রীর। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ। জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। চট্টগ্রামে একই দিনে 2 শিশু ধর্ষণ হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন। পুশিনের সীমান্তে মানবেতর জীবন, হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ, ভারতের বিরুদ্ধে অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগ। এবং মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে হচ্ছে প্রথম মুক্ত অর্থনৈতিক অঞ্চল। থাকবে না কড়া বিধিনিষেধ, মিলবে শুল্কমুক্ত সুবিধা। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধে 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেনটি শিরোনামগুলো। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, নাজিয়া কণা। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। যারা দেশ থেকে অর্থ পাচার করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার। মৌলভীবাজারে এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রস্তাবিত এই বাজেট জনবান্ধব, যারা এর বিরোধিতা করছে তারা সাধারণের বন্ধু নয়। মৌলভীবাজার থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তারেক রহমান। সকাল থেকেই ছিল বৈরী আবহাওয়া। প্রধানমন্ত্রী কর্মসূচিস্থলে আসার আগে শুরু হয় ঝুম বৃষ্টি। তার মাঝেই ভিক্টোরিয়া স্কুল মাঠে ঢল নামে মানুষের। শ্রীমঙ্গলে তৃতীয় দফার ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 50 জন চা শ্রমিককে বাড়ি নির্মাণের জন্য 2 লাখ করে টাকা ও 150 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ঘোষণাও দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। ভেতরে বাইরে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। নির্বাচনে বিএনপির ইশতেহারে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড। সরকার গঠনের 4 মাসের মাথায় তৃতীয়বারের মতো এই কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের প্রত্যাশা, এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রান্তিক নারীরা যেমন স্বাবলম্বী হবে, তেমনি প্রতিষ্ঠিত হবে তাদের অধিকার। আর স্থানীয়দের প্রত্যাশা, সরকার প্রধানের এই সফর তাদের দীর্ঘদিনের দাবি দাওয়াগুলো অনেকটাই পূরণ হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় স্কুল মাঠের পাশে আম ও নিম গাছের চারা রোপণ করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, আগামী 1 বছরের মধ্যে প্রতিটি উপজেলায় 8000 পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেবে সরকার। এ সময় বিরোধী দলের নানা বক্তব্যের সমালোচনা করেন তারেক রহমান। যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো, এখানে অনেক মুরব্বী আছেন, মনে আছে তো 71-এ কি করেছিল, মনে আছে তো 86-তে কি করেছিল, মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। পরে স্থানীয় দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। শাহনওয়াজ বাবলু,
চ্যানেল 24, মৌলভীবাজার। এদিকে ক্যান্সাস দেখেছে এক মহা তারকার জাদু। আর্জেন্টাইনরা তো বটেই, পরাজিত দল আলজেরিয়ার সমর্থকরাও মেসির প্রেমে মগ্ন। মেসি শো দেখতে এসে পয়সা উসুল প্রবাসী বাংলাদেশিদেরও। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের আরেকটি রিপোর্ট। উৎসবের শুরুটা হয়েছিল দিনের আলোয়। নাচে গানে মাতোয়ারা আর্জেন্টাইন সমর্থকরা যেন আগে থেকেই জানতেন কি হতে চলেছে। লিওনেল মেসি ইতিহাস গড়তে চলেছেন। যে মেসি হ্যামিলনের বাঁশিওয়ালা, যার টানে দেশ বিদেশ মহাদেশের দূরত্ব ভুলে পিপিলিকার মতো সবার গন্তব্য ক্যানসাস সিটি স্টেডিয়াম। এরপর 90 মিনিটে যা করে দেখালেন, মন্ত্রমুগ্ধের মতো দেখল বিশ্ব। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আর আর্জেন্টিনার প্রথম ম্যাচ মানেই যেন হ্যাট্রিক। 94-এ গ্রিসের বিপক্ষে করেছিলেন বাতিস্তুতা, এবার লিওনেল মেসি। মেসি মেসি ধ্বনিতে মুখর ক্যানসাস, যা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ¡Viva Messi! Siempre. De herencia mexicana, pero Thank you, Messi. Thank you. It's always difficult, but we have a great team and we have the best player in the world. So. প্রবাসী বাংলাদেশিদের অনেকে এসেছিলেন কাছে দূরে থেকে। মেসির খেলা দেখে সবার পয়সা উসুল। জীবনে ফার্স্ট টাইম একটা ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে এসে যদি মেসির একটা হ্যাট্রিক দেখে ফেলি, তাহলে কার না ভালো লাগবে, তাই না? আলহামদুলিল্লাহ, এবং মেসির খুবই ভক্ত, এবং ওর জন্য আমি আয়তাল করছি, এটা সেটা আমার ধর্মের যা আছে পুরো পুরো বুকের উপর ভু দিছি। সুন্দরভাবে একটু আর্জেন্টিনার খেলা দেখুক, সবাইকে অ্যাপ্রিশিয়েট করি আমরা। এভাবেই চ্যাম্পিয়নদের খেলতে হয়। We are very excited and we had a wonderful match and very excited to see Messi scoring a hat-trick. আমরা ওভারল্যান্ড পার্কে থাকি, ওভারল্যান্ড পার্ক থেকে এসেছি। আমি টরন্টো থেকে চলে আসছি জাস্ট টু ওয়াচ দিস গেম। গায়ে আলজেরিয়ার জার্সি জড়িয়ে রোনালদো ভক্ত হয়েও এই মেসিকে ভালো না বেশে পারেননি বশির। মেসি এমনই, শত্রুকেও কাছে ডাকেন। I'm not happy, but it wasn't bad. It was just Messi. Messi's too good. We can't deal with him. So he's the best. He's the best. I'm not gonna lie. I'm a Ronaldo fan, but he's the best. He's the best. Messi, Messi, তাই তো এখনই বিশ্বজয়ের স্বপ্ন বুনতে শুরু করেছেন তার ভক্তকুল। Messi, Messi. আবার আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। Messi! রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। রাতেই বিশ্বকাপ মিশন শুরু করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ষষ্ঠবার গ্রেটেস্ট শো অন আর্থে নামার অপেক্ষায় CR7। তার দেশ পর্তুগালের প্রতিপক্ষ হচ্ছে DR কঙ্গো, যারা প্রথমবার একে অপরের মুখোমুখি হচ্ছে। হিউস্টনে ম্যাচটি শুরু হবে রাত 11টায়। 52 বছর পর বিশ্বকাপ খেলছে আফ্রিকার এই দেশ। আর বিশ্বসেরা মিডফিল্ড নিয়ে অধরা স্বর্ণালী ট্রফিটা ধরতে চায় পর্তুগাল। জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া ও কাতার ঘুরে এবার 3 স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মাতানোর অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। কিংবদন্তির কাতারে নিজেকে আগেই নিয়ে গেছেন, তবে পেলে, মারাদোনা কিংবা মেসির মতো এখনও হাতে ওঠেনি স্বর্ণালী ট্রফি। এবার শেষ সুযোগ CR7-এর, যে আক্ষেপ সঙ্গী পুরো পর্তুগাল দলেরও। নিজেদের সর্বোচ্চ সাফল্য 1966 সালের 3য় স্থান। সেবার এক আসরেই 9 গোল করেছিলেন ইউসেবিও দি সিলভা ফেরেইরা, যা দেশটির হয়ে বিশ্বকাপে সর্বাধিক গোল। এবার সে রেকর্ড ভাঙার হাতছানি 41 বছরের ক্রিস্টিয়ানোর। টানা 5 আসরেই গোল করার একমাত্র রেকর্ডটি তার দখলে। বিশ্বমঞ্চে 22 ম্যাচে করেছেন 8 গোল, যদিও নকআউট পর্বে এখনও জালের দেখা পাননি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ এই স্কোরার। কে গ্রুপে DR কঙ্গোর বিপক্ষে মিশন শুরু পর্তুগালের। আফ্রিকার দেশটি সবশেষ বিশ্বকাপে খেলেছিল 1974 সালে। তাদের সাথে লড়াইয়ের আগে ফ্লোরিডার পাম বিচে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে সেলেসাও দা কিউনাস। বিশ্বকাপ জয়ের মিশনে অন্যতম ফেভারিট পর্তুগাল। কাগজে কলমে টুর্নামেন্ট সেরা মিডফিল্ড দলটার। ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়ার সাথে বের্নার্দো সিলভা যে কোনো দলের জন্যই ভয়ের নাম। পর্তুগালের সোনালী প্রজন্মকে সঙ্গে নিয়ে আরও একবার স্বপ্ন বুনছেন রোনালদো। তবে অধরা স্বপ্ন হয়েই থাকবে নাকি ইতিহাসের পাতায় যোগ হবে রূপকথার আরও একটি অধ্যায়? শাফাত মিদুল, চ্যানেল 24। দর্শক, এবার যাচ্ছে অন্য প্রসঙ্গে। চট্টগ্রামে একই দিনে মিলল শিশুর উপর নিষ্ঠুরতার 2টি মামলার রায়। এর মধ্যে 6 টুকরো করে শিশু আয়াত হত্যার দায়ে আসামি আবির আলীকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আর পর্যবেক্ষণে আদালত এটিকে বলেছেন জঘন্যতম অপরাধ। এছাড়া বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আসামি মনিরকে। এটির রায় হয়েছে মাত্র 8 কর্মদিবসে।
যে নৃশংস হত্যাকাণ্ড কাঁদিয়েছিল সর্বস্তরের মানুষকে, 4 বছর পর মিলল তার বিচার। 6 টুকরো করে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের আদেশ। আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস। বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এটি শুধু একজন নিষ্পাপ শিশুকে হত্যা নয়, মৃতদেহকে 6 টুকরো করে বিকৃতি ও অবমাননা করায় খুনের অপরাধকে বহুগুণে বৃদ্ধি করেছে। এটা নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধ। বিজ্ঞ আদালত এই মর্মে অভিমত ব্যক্ত করেছেন যে এই হত্যাকাণ্ডটি নিষ্ঠুর, নির্মম, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী একটি কল্পিত ভয়াবহ ঘটনা। 6 বছরের শিশু আয়াত হত্যার ঘটনাটি ঘটে 2022 সালে নগরীর ইপিজেড এলাকায়। 15 নভেম্বর অপহরণের 15 দিন পর মেলে তার খণ্ডিত মরদেহ। যাতে 2 জন আসামি হলেও একজন কিশোর হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। এই রায়ের প্রতি আমি সন্তুষ্ট, আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে এই রায় বাস্তবায়ন করা হয়। একই দিনে মিলেছে বাকুলিয়ায় আলোচিত শিশু ধর্ষণের বিচারও, যা শুরুর পর শেষ হয়েছে মাত্র 8 কর্মদিবসে। তাতে একমাত্র আসামি মনির হোসেনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। 8 কর্মদিবসের কার্যক্রমে মামলায় 18 জনের সাক্ষ্য নেওয়া হয়। রায়ে বিচারক তার পর্যবেক্ষণে এই ঘটনাকে শিশুর ওপর অমার্জনীয় অপরাধ হিসেবে বর্ণনা করেন। বিজ্ঞ আদালত বলেছেন, শিশু ধর্ষণ মানবতার জন্য একটি জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ শুধু শারীরিক ক্ষতি করে না, বরং মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। পিসিপিআর এবং প্রথম অপরাধ এগুলি সবকিছু বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত 21শে মে বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটায় ঘটে 3.5 বছরের এই শিশু ধর্ষণের ঘটনা, যা ঘিরে সেদিন পুলিশের সাথে স্থানীয়দের ব্যাপক সহিংস ঘটনা ঘটে এলাকায়। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। অর্থনীতিকে গতিশীল করতে দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে যাচ্ছে সরকার, যেখানে পণ্য কেনাবেচা হবে শুল্কমুক্ত, থাকবে না কাস্টমসের কঠোর বিধিনিষেধ। মাতারবাড়ি এবং চট্টগ্রাম বন্দরের কাছে 2 জায়গায় 600 একর জমির উপর গড়ে তোলা হবে এই মুক্ত বাণিজ্য অঞ্চল। দুবাইয়ের জেবেল আলী কিংবা চীনের শেনঝেন, বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয়া এই নামগুলোর পেছনে আছে মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোনের জাদুকরী ভূমিকা। মানচিত্রের সীমানা যেখানে বাণিজ্যের বাধা হয়ে দাঁড়ায় না, শুল্কের বেড়াজাল থমকে দেয় না ব্যবসার গতি, অর্থনীতির সে উন্মুক্ত দুয়ারই ফ্রি ট্রেড জোন। বিশ্বের বিভিন্ন দেশে এমন উদাহরণ সামনে রেখে এবার বাংলাদেশেও প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এজন্য প্রাথমিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমি নির্ধারণ করা হয়েছে। মোট 600 একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে 2 জায়গায়। এনি ট্রেড ক্যান কাম হেয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এইখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা একটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, এই সুবিধাটা। এটা হলো কি ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন, যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করবো, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা কমিটির সভায়। CEIZ স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষর নীতিগত অনুমোদন। এদিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়। রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া এবং ইজলামারী সীমান্তে মানবেতর জীবন কাটাচ্ছেন পুশিন চেষ্টার শিকার নারী শিশুসহ 9 জন। নাগরিকত্বের দ্বন্দ্বে 6 মাস বয়সী এক সন্তান সহ টানা 4 দিন ধরে সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছেন তারা। খোলা মাঠে রোদ বৃষ্টিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুটির জীবন।
এদিকে দেশের বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনরাত টহল দিচ্ছে স্থানীয়দের সাথে নিয়ে। ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগ তুলল হিউম্যান রাইটস ওয়াচ। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন বিষয়টি তুলে ধরতে হবে আন্তর্জাতিক মহলে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ভারত বাংলাদেশ সম্পর্ক আদৌ কি আর কখনো স্বাভাবিক হবে? বর্তমান বাস্তবতায় এটি এখন $মিলিয়ন প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের সময় থেকে যে তিক্ততা শুরু তা কাটেনি বিএনপি সরকার দায়িত্ব নেবার পরও, বরং 16 কলা পূর্ণ হয় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা দখলের পর। আন্তর্জাতিক সকল রীতিনীতি ভঙ্গ করে শুরু হয় অবৈধ পুশিনের। এবার বিষয়টি নিয়ে চরম উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন HRW। তাদের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ নির্বাচনের পর অনেক বাঙালি ভারতীয় মুসলমানকে অবৈধভাবে আটক ও জোরপূর্বক বহিষ্কার করা হচ্ছে, যাদের কাছে ভারতীয় নথিপত্র রয়েছে। সংস্থাটি বলছে, বিজেপি সরকার দায়িত্ব নেবার পর প্রায় 5000 মানুষের ক্ষেত্রে এমনটা হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে আওয়াজ তোলার পরামর্শ বিশ্লেষকদের। তাদের প্রশ্ন, ভারত অভ্যন্তরীণ রাজনীতি বলি কেন হবে বাংলাদেশ? ভারত যখন তার অভ্যন্তরীণ নিরাপত্তাকে এক্সটার্নালাইজ করছে, সেটা এফেক্ট স্বাভাবিকভাবে বাংলাদেশের উপরে এসছে। এবং এই যে গ্রেভ হিউম্যান রাইটস ভায়োলেশন, আমার কাছে যেটা মনে হয়, এটা আমি বারবারও বলেছি, যে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যেহেতু এটাকে সুরাহা করা যাচ্ছে না, সেটার আন্তর্জাতিক একটা সলিউশনে যাওয়া উচিত। বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক পোস্টারগুলি আছে সেগুলি খুব স্বাভাবিকভাবে সমাদৃত, কিন্তু বিষয়টার রেসিপ্রোসিটির ক্ষেত্রে আমরা দুর্বলতা দেখি। এরই মধ্যে দিল্লিকে একাধিকবার কূটনৈতিক পত্র ও প্রতিবাদ দিয়েছে ঢাকা, যদিও বিষয়টি আমলে নেওয়া হয়নি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।